সামনের সপ্তাহে দীপাবলি। হ্যাঁ স্যার। মলের চারিদিকটা ছোট ছোট রঙিন লাইট দিয়ে সাজিয়ে দাও। আর হ্যাঁ, মলের দরজায় আমি লাল রঙের ফুল চাই। এই সব কিছু লিখে নাও। স্যার আমরা এরকম কিছু একটা করতে পারি, সাম দীপাবলি টাইপ কোনো ডেকোরেশন। এসব কি বলছো তুমি দিয়া? হ্যাঁ, এইভাবে সাজাবো আমি আমার মলকে? এটা তোমার বাড়ি নয়, এটা একটা মল, বুঝেছো? আর কখনো এরকম আইডিয়া দিতে এসো না আমাকে। প্রিয়া, তুমি ডিজাইনার্স আর ডেকোরেটরসদের ফোন করে দিয়েছো? কখন আসবেন ওনারা? আসলে স্যার আপনি বলবেন বলেছিলেন, আমি ওয়েট করছিলাম ফোন করার জন্য। তুমি এক কাজ করো, ওনাদের দীপাবলির পরেই ডাকো, ওকে? এক্ষুনি ডাকো ওনাদেরকে, কুইক। দাঁড়াও! রক্ত? কেউ কেউ অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ আমি ডেকে আনছি। আপনার কিছু হবে না। ও কি? আমাকে দেখো দেখো, কিছু বোঝা যাচ্ছে না, চেষ্টা করো। এক্সকিউজ মি স্যার, অ্যাম্বুলেন্স বাস 5 মিনিটের মধ্যেই আসছে। ঠিক আছে, দেখো দেখো সব ঠিক হয়ে যাবে। কেউ কেউ ওনাকে বাইরে নিয়ে যেতে আমার সাহায্য করো, প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি। মারার আগে আমি কিছু বলতে চাই। খুন 11টার সময়? স্যার ও তো মরে গেল। হি ইজ ডেড। হ্যাঁ সচিন। স্যার এই দেখুন, ওর পেটে কোনো ছুঁচলো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে এর মৃত্যু হয়েছে। এর জামা কাপড়ে কিছু পাওয়া গেছে? আইডেন্টিফিকেশন পেপারস? না স্যার, সমস্ত পকেট খালি স্যার, কোনো আইডি কার্ডও নেই। আচ্ছা, মনে তো হচ্ছে 40-45 বছরের হবে। সচিন স্যার এখানে ওই লোকগুলোর সঙ্গে জিজ্ঞাসাবাদ করে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, এখানে যারা লোকটিকে দেখেছে তারা বলছে যে লোকটা এখানে জখম অবস্থায় এসেছিল, আর ভেতরে এসেই সোজা ওই লোকটার কাছে চলে যায়। তার মানে এই মলের বাইরে হামলাটা হয়েছে, আর এরকম আহত অবস্থায় এখানেও এসেছিল, তাই তো? স্যার আমি গার্ডকে জিজ্ঞেস করছি, ও যদি কিছু বলতে পারে। যাও তাড়াতাড়ি। স্যার কার সাথে এসে দেখা করেছিল? স্যার ওই লোকটার সাথে। এর সাথে? স্যার কয়েকজন সাক্ষী এটাও বললেন যে উনি মারা যাওয়ার আগে ওই লোকটার কানে কানে কিছু বলছিল সব। ওই লোকটার সাথে কানে কানে কথা বলেছিল? লোকটা আমার হাতের উপরেই মরে গেল। স্যার আপনি চিন্তা করবেন না, আপনার কোনো দোষ নেই, এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? একজন মানুষ আমার হাতের উপরে এসে মারা গেল, এটা কিরকম অ্যাক্সিডেন্ট? মিস্টার করণ, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন স্যার, আমি আপনাকে যতটুকু সাহায্য করতে পারি নিশ্চয়ই করব। আপনি একে চেনেন? আমি চিনি না স্যার। চেনেন না? আপনি একে চেনেন না? আমি এই লোকটাকে আমার জীবনে প্রথমবার দেখলাম। মিস্টার করণ, একটা লোক দৌড়াতে দৌড়াতে শপিং মলে আসে আর সোজা আপনার কাছেই আসে। কেন? কেন? আমি জানি না স্যার, ও আমার কাছে কেন এসেছিল। ঠিক আছে, মেনে নিলাম যে আপনি চেনেন না, কিন্তু মারা যাওয়ার আগে ও আপনাকে কিছু বলে গেছে কানে কানে। কি বলে গেছিল? করণ বাবু একজন অচেনা লোক। কি এমন কথা বলে গেছে আপনার কানে কানে? তাড়াতাড়ি বলুন। স্যার আমি যদি আপনাকে বলি তাহলেও আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। কেন? কেন বিশ্বাস করব না? বলে দেখুন তো। উনি আমাকে বললেন যে উনি কাউকে খুন করেছেন। খুন করেছে?
মৃত্যুর আগে লোকটা নিজের দোষ স্বীকার করতে চেয়েছিল। শুধু কি এই কথাটাই বলেছিল না আরো কিছু বলেছিল? হ্যাঁ, করণ বাবু, আমাদের হাতে সময় নেই, বলে ফেলুন, তাড়াতাড়ি বলুন। আর কি কি বলেছিল? কাকে খুন করেছে, কোথায় করেছে, বলুন। উনি বললেন যে আজকে রাত্রির 11টার সময় উনি কাউকে খুন করেছেন। কি কি বললেন? আজকে রাত্রি 11টায়? এখন কটা বাজে? সন্ধে 7:30। করণবাবু, আপনি বলতে চাইছেন যে ভবিষ্যতে গিয়ে 3.5 ঘন্টা পরে, মৃত্যুর পরে এই লোকটা কাউকে খুন করেছে? দেখো, তুমি নিশ্চয়ই শুনতে কোনো ভুল করেছো। ও নিশ্চয়ই আজ রাত 11টায় বলেনি, গতকাল রাত 11টায় বলেছে। না স্যার, উনি নিজে আমাকে কথা বলেছেন। উনি আজ রাত 11টার সময় কাউকে খুন করেছেন। একটা মৃত লোক ভবিষ্যতে গিয়ে কিভাবে খুন করবে বলুন করণবাবু? এটাই বলেছিলেন উনি স্যার। করণবাবুকে যেতে দেবে না, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আর আপনারাও এখানেই থাকুন। কি জানা গেল সিকিউরিটিদের কাছে? স্যার, সিকিউরিটি গার্ড তো এই ব্যাপারে কিছু বলতে পারলো না। কিছুই জানে না ওরা? না স্যার, কিছু জানেন না। এরকম আহত অবস্থায় লোকটা হেঁটে আসলো কি করে? একটা কাজ করো, এই মলের কার পার্কিং লটে যাও আর প্রত্যেকটা গাড়ি ভালো করে চেক করো। ইয়েস স্যার। আশ্চর্য ব্যাপার, নিজে তো মারা গেল, কিন্তু 3.5 ঘন্টা পরে এ কাউকে খুন করে দিল। কাকে? স্যার, মনে হয় এই লোকটা আগে কোনোদিন গ্রেপ্তার হয়নি। ওর আঙুলের ছাপ আমাদের রেকর্ডসের কোথাও পাওয়া যায়নি। আরে, এ তো ভীষণ ঝামেলায় পড়লাম। এবার জানা যাবে কি করে যে এই লোকটা কে? কিভাবে জানবো বলে দাও। বস, আমি তো এটাও বুঝতে পারছি না যে এই লোকটা কে, আর এটাও বুঝতে পারছি না এই লোকটা কি করে মারা গেছে। জানতাম, আমি জানতাম সালুকে তুমি এটাই বলবে। মানে মানে আমার দু চোখ দিয়ে কোনো জল যখন পড়েনি তখন তুমি চিৎকার করে কাঁদতে শুরু করলে। মানে কি বলতে চাইছো কি? মানে এটাই যে আমি যখন কেঁদে কেটে বলছি যে এই লোকটা কে, তখন তুমি তোমারই সমস্যা এখানে চাপাচ্ছ। সমস্যা? তার মানে তোমার সামনে সত্যি কথা বলাটাও পাপ। দেখতে পাচ্ছ তো সালুকে যে এর পেটে কিছু ঢুকিয়েছিল? দেখেছি ওর পেটের মধ্যে কিছু আছে, কিন্তু আমি এটা বুঝতে চাইছি যে ওই জিনিসটা কি। তাহলে বলো না। দেখো ভাই, আমি ওর এই ক্ষতটার মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, যদি কিছু প্রমাণ পাওয়া যায় যাতে করে আমি জানতে পারি যে কোন জিনিসটার কারণে ওর মৃত্যু হয়েছে। সেটা আমি জানি না সালুকে, আমি জবাব চাই, জবাব, বুঝলে? এরকম উল্টো পাল্টা প্রশ্ন আমার ঘাড়ে চাপিও না, বুঝেছো? জবাব চাই আমার। শুনেছো তো তোমরা? এখানে ওর সামনে কিছু বলাটা পাপ। যদি বলার ইচ্ছা হয় তাহলে একটা বিকার তুলে নিয়ে তার মধ্যে মুখ ঢুকিয়ে বলে দেবে। এখানে এর শুধু জবাব চাই, জবাব। হ্যাঁ, জবাব চাই। স্যার, ওই আপনি বলছিলেন না যে এই লোকটা মরার আগে বলেছিল যে ও একজনকে খুন করেছে? হ্যাঁ। তাও তাও আজ রাত 11টার সময়, কিন্তু এখন তো মাত্র 8টা বাজে। এরকম কি করে হতে পারে? সেটা তো আমিও জানি ডক্টর সারিকা, যে এটা কিভাবে সম্ভব। এই লোকটা মরে গিয়ে প্রত্যেকের মাথা খারাপ করে দিয়েছে। স্যার, এক সেকেন্ড, আমরা কিছু একটা পেয়েছি এখানে। কি কি পাওয়া গেছে? স্যার, এই দেখুন, ওর নখের তলায় একটু দেখুন, ভালো করে দেখুন। এই পাউডার ক্যালসিয়াম পাউডার স্যার। ক্যালসিয়াম? চুন, চক? ব্ল্যাকবোর্ডে লিখে যে চক দিয়ে? হ্যাঁ স্যার, চক। আর এই দেখুন, এটা ওর প্রত্যেকটা নখের নিচে আছে। স্যার, মনে হচ্ছে এই লোকটা চকের ব্যবহার বেশি করত, হয়তো বোর্ডে লেখার জন্য। এ কোনো টিচার নয় তো? হতে পারে স্যার। হ্যাঁ, আর কিছু? হ্যাঁ স্যার, আরও একটা খুব ইন্টারেস্টিং কথা জানা গেছে। এর চামড়াটা একটু ভালো করে লক্ষ্য করুন, এটা বেশ ফ্যাকাশে। এটা জেনারেলি তখনই হয় যখন কোনো মানুষ বেশি রোদে বেরোয় না। ও,
তার মানে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো, বাইরে কম বেরোতো, তাই না? হ্যাঁ স্যার। পেয়ে গেছি। কি? 1 মিনিট। খুবই পাতলা, স্লিপ করতে পারে। সাবধানে। কাঁচের টুকরো? কাঁচের টুকরো নয় বস, এটা হাতিয়ারের টুকরো। এইটা দিয়ে মারা হয়েছে একে। স্যার স্যার, এতে তো কিছু একটা আঁকা রয়েছে, এই দেখুন। সোনালি। আচ্ছা, এখান থেকে এসেছে এটা? এখান থেকে মানে? কোথা থেকে এসেছে এই কাঁচ? বস, এই কাঁচের ওপর কিছু চিহ্ন রয়েছে, যেমন ল্যাবে কাজ করার জন্য বিকার অথবা টেস্ট টিউবে থাকে। এই দেখো। ও, তার মানে ল্যাবে আসা যাওয়া করে এমন কোন লোক সে বিকার দিয়ে একে খুন করেছে। মনে হয় এই লোকটি কোনো ল্যাবে কাজ করত। সায়েন্টিস্ট? আশেপাশে কেউ কে আসতে দেখেইনি। আমি কার পার্কিংয়েও চেক করেছি, পার্কিং লটে। ওখানে এই লোকটার কোনো গাড়ি নেই। আমি আশেপাশের ওয়াচম্যানকেও জিজ্ঞেস করেছি, কিচ্ছু জান না। ও নিজের গাড়িতে আসেনি, অন্য কারোর গাড়িতে আসেনি, তাহলে এত জখম অবস্থা এখানে আসলো কিন্তু কিভাবে? হ্যাঁ, একটা কাজ করি, ওই যে ওই সামনের মল, ওখানে গিয়ে জিজ্ঞেস করি। ওখানে বেশ কিছু অটো দাঁড়িয়ে আছে, কেউ না কেউ তো বলতেই পারবে। ফটোটা দেখালে দেখি কি বলে ওরা। এরকম আহত অবস্থায় নিশ্চয়ই হেঁটে আসেনি। যদি এসেই থাকে তাহলে নিশ্চয়ই কোনো অটো বা ট্যাক্সিতে এসেছে। চলো খোঁজ করি, এসো। কাজল, তুমি এখানে জিজ্ঞেস করো, আমি আর বিবেক ওদিকটা দেখছি। আচ্ছা। দাদা, একটু এনাকে দেখুন। এই লোকটা আপনার অটোতে উঠেছিল? না না না, আমি কাউকে দেখিনি, আমি কাউকে চিনি না। 1 মিনিট দাদা, এটা কি? এটা ওই প্যাসেঞ্জার সবজি ফেলে দিয়ে গিয়েছিল, সেটাই পরিষ্কার করছি। কি ব্যাপার কাজল, কিছু জানা গেল? এই দেখুন, এই লোকটা বলছে এনার অটোতে কোনো প্যাসেঞ্জার রক্তের রঙের মতো কোনো তরকারি ফেলে দিয়েছে। দেখি সরো তো একটু, কি এখানটায়? রক্তের রঙের সবজি? কাজল, এটা রক্তের রঙের সবজি নয়, এটা রক্তই। কি এটা? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু করিনি স্যার। হতে পারে উনি এই অটোতেই বসে এসেছিলেন। মায়ের দিবি স্যার, আমি যদি জানতাম তাহলে আমার অটোতে বসাতামই না। দেখো, আমি কিছু করিনি স্যার, আমি দেখো, কিছু জানি না স্যার। যা জিজ্ঞেস করা হচ্ছে সত্যি সত্যি বলবে। হ্যাঁ, লোকটা একা ছিল নাকি ওর সাথে আর কেউ ছিল? ওই লোকটা একা ছিল স্যার, খুব চিন্তিত মনে হচ্ছিল ওকে, আর বারবার বলছিল যে তাড়াতাড়ি অটো চালাও, তাড়াতাড়ি অটো চালাও। ও তোমার অটোতে কোথা থেকে উঠেছিল? হ্যাঁ, পালি হিলে স্যার, ওই জায়গাটা আমি দেখিয়ে দিতে পারি স্যার। এই কেসের আগার মাথা কিছুই তো বুঝে উঠতে পারছি না, বুঝতে পারছি না। একবার যদি জানতে পারি যে লোকটা কে, তাহলে জানতে পারবো যে এ মারা যাওয়ার পরে এ কাকে মারতে চাইছিল। খুবই অদ্ভুত কথা স্যার, নিজে মারা যাওয়ার পর কেউ কাউকে কিভাবে মারতে পারে? স্যার, যদি আমরা এখনই জানতে পারি যে কে খুন হতে চলেছে, মানে এই লোকটা কাকে খুন করে দিয়েছে 3 ঘন্টা পরে, তাহলে আমরা তাকে বাঁচাতে পারি। স্যার, হ্যাঁ স্যার, এই লোকটার ব্যাপারে ইনফরমেশন পাওয়া গেছে। আচ্ছা, কি কি জানা গেছে? স্যার, এই লোকটা একজন সায়েন্টিস্ট ছিলেন, ডক্টর মালহার ওনার নাম।
1 বছর আগে ডিআর কলেজে উনি কেমিস্ট্রি পড়াতেন, আর তারপর ওনাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা, অ্যাড্রেস দিয়েছে এখানে? স্যার দেখছি, পেয়ে গেছি স্যার। 501 ওয়েলকাম বিল্ডিং, খাড়। 501 ওয়েলকাম বিল্ডিং, খাড়। তোমরা এই অ্যাড্রেস অনুযায়ী যাও আর খোঁজ নাও। স্যার আমি সচিনকে ফোন করে বলে দিচ্ছি এই লোকটার নাম ডক্টর মালহার, যাতে ওর জিজ্ঞাসাবাদ করতে সুবিধা হয়। এখান থেকে তুলেছিলাম স্যার ওকে। ও, এখান থেকে? হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। কি, ডক্টর মালহার? ওকে স্যার। স্যার খুব বেশি তো জানা যায়নি স্যার, শুধু এটুকু জানতে পেরেছি যে ডক্টর মালহার অটোরিকশায় কোথা থেকে উঠেছিল মলে যাওয়ার জন্য। ইয়েস স্যার। ওকে স্যার। কি হলো স্যার? অভিজিৎ স্যারের ফোন ছিল। ওই লাশটা ডক্টর মালহারের, আর উনি একজন সায়েন্টিস্ট। হ্যাঁ বলো এবার, কোথা থেকে এসেছিলেন? স্যার পিছন দিক থেকে এসেছিল স্যার, পিছন দিক থেকে। এদিক থেকে এসেছিলেন? মনে হয় তো ওই পিছনের ওই গলিটা থেকে এসেছিল স্যার। আচ্ছা, আপনি কি দেখেছিলেন যে উনি কোন বিল্ডিং থেকে বেরিয়েছিলেন? স্যার সেটা আমি দেখতে পাইনি স্যার। মানে সেই জায়গাটার খবর এবার আমাদের বের করতে হবে। হ্যাঁ কাজল, একটা কাজ করি, প্রত্যেকটা দোকান প্রত্যেকটা জায়গা ভালো করে খুঁজে দেখি, কোনো খোঁজ তো পাবোই। চলো। ভালো হয়েছে যে সোসাইটির সেক্রেটারি চাবি দিয়ে দিয়েছে, না হলে এই দরজাও তো ভাঙা হতো। দেখো তো সুইচ বোর্ড কোথায়? চারদিকে কাগজপত্র ছড়িয়ে রয়েছে, মনে হচ্ছে বড় কিছু ঘটেছে এখানে। পরিষ্কার করার বোধহয় সময়ই পাইনি। স্যার এতগুলো পেপারের মধ্যে ওটা পাবো কি করে? এই বিজ্ঞানীরা দেখেছি এইরকমই হয়, এত কিছু বিষয় ওদের মাথার মধ্যে ঘুরতে থাকে, অন্য বিষয়ে হুঁশই থাকে না কোনো। হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো রক্ত বা কাচের ভাঙা টুকরো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ডক্টর মালহারের উপর এখানে হামলা হয়নি। স্যার, যদি ওনাকে এই বাড়িতে এখানে না মারা হয়ে থাকে তাহলে কোথায় মারা হলো স্যার? অভিজিৎ, আরে আমি আজ রাতে দিনেশকে 11টার সময় মেরে ফেলেছি। ডক্টর মালহার ওই লোকটাকে মলে এটাই বলেছিলেন, আর এই কথাটা এখানে লেখাও রয়েছে। আমাদের প্রথমে এই দিনেশকে খুঁজে বের করতে হবে, ওকে মার্ডার থেকে বাঁচাতে হবে। দিনেশ, দেখো তো ওর ব্যাপারে এখানে কোনো ইনফরমেশন আছে কিনা। স্যার একটা ডায়েরি পেয়েছি যেখানে ফোন নাম্বার রয়েছে। ফোনের ডায়েরি? হ্যাঁ স্যার। দেখো তো দিনেশের নাম্বার আছে কিনা। স্যার পেয়েছি। ফোন করো, ফোন করো ওকে। ঠিক 11টার সময় সত্যি সত্যি ওর মৃত্যু না ঘটে যায়। লাগছেই না কিছুতেই। মাই গড, টেলিফোন এক্সচেঞ্জ থেকে খোঁজ নিয়ে দেখো এই ফোন নাম্বার অ্যাড্রেসটা কি, বরং ওর বাড়িতেই যাই। চলো। দাদা এই ছবিটা ভালো করে দেখুন, আর বলুন যে এই ভদ্রলোককে 2-1 ঘন্টা আগে আশেপাশে দেখেছেন। এটা তো একটা মরা মানুষের ছবি। আগে হ্যাঁ, এই লোকটি খুন হয়ে গেছে, আর আমি সিআইডির লোক।
এই লোকটি সামনে থেকে অটো ধরেছিল। আমরা জানার চেষ্টা করছি যে উনি এসেছিলেন কোথা থেকে। আমি তো একটু আগেই দোকানে এলাম, আমার ছেলে এখানে ছিল, ও হয়তো জানে, আমি ওকে জিজ্ঞাসা করছি। ডাকুন ওকে। রামু, এদিকে আয় তো একবার। দেখ, ইনি সিআইডি থেকে এসেছেন, তোকে কিছু জিজ্ঞাসা করতে চান। রামু, এই ছবিটা ভালো করে দেখে বলো যে এই লোকটিকে 2-1 ঘন্টা আগে আশেপাশে দেখেছো? স্যার 1-2 ঘন্টা আগে তো নয়, কিন্তু এই লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছো? হ্যাঁ, মনে পড়েছে স্যার। এই 2 দিন আগে আমি একজন কাস্টমারের ওখানে কিছু জিনিস দিতে গিয়েছিলাম, সেখানে আমি এই লোকটাকে দেখেছিলাম। এই লোকটা আর বাড়ির মালিক কোনো একটা ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল স্যার। নিজেদের মধ্যে ঝগড়া করছিল? তুমি লোকটার নাম জানো? স্যার নাম জানি না, কিন্তু ওর বাড়িটা আমি দেখিয়ে দিতে পারবো। চলো আমার সাথে, চলো। দিনেশ যদি মরে যায় তাহলে আমাদের কাজ হয়ে গেছে, সম্পূর্ণ কেসটাই উল্টে যাবে। হ্যাঁ বলুন, কাকে চান আপনারা? দিনেশ ঝরে আছে। হ্যাঁ আছেন, আসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। দিদিমণি, এনারা দাদার সাথে দেখা করতে এসেছেন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। নমস্কার, আমি আপনাদের ঠিক চিনতে পারছি না। আমরা সিআইডি থেকে এসেছি, দিনেশের সঙ্গে দেখা করা আছে। সিআইডি? দিনেশের সাথে দেখা করতে? কেন? আপনি একটু ওনাকে ডাকুনি না নিচে? আপনারা আমাকে বলতে পারেন, আমি ওনার স্ত্রী। দেখুন, ওনাকে কিছু জরুরি প্রশ্ন করার আছে, প্লিজ। ঠিক আছে, আপনারা বসুন, আমি এক্ষুনি ডেকে আনছি। দিনেশ, দিনেশ দরজা খোলো, তোমার সাথে সিআইডি দেখা করতে এসছে। দিনেশ, দিনেশ দরজা খোলো, দিনেশ দরজা খোলো প্লিজ। দিনেশ, কিছু গন্ডগোল আছে। চলো গিয়ে দেখি তো। কি হচ্ছে, কি হচ্ছে? দরজা ভেতর থেকে বন্ধ, জানি না কেন, এরকম তো এর আগে কখনো করেনি। আচ্ছা, ও মাই গড। দে, ভেঙে দাও দরজা। আরে স্যার দাঁড়ান না, সবে তো রাত 9টা বাজে। দীনেশ বাবুর মৃত্যুর এখনো 2 ঘন্টা বাকি আছে স্যার। কি? এই কি কথা বলছেন আপনারা? আমার হাজবেন্ড মারা যাবে? রেডি, তুমি কি মুখ বন্ধ রাখতে পারো না? আপনি একটু সরে যান প্লিজ, দরজাটা ভাঙতে হবে আমাদের। আরে, এখানে তো কেউই নেই। আরে আপনারা কারা? এখানে কি করছেন? থ্যাংক গড তুমি ঠিক আছো। আমি তো ঠিকই আছি, কিন্তু এরা কারা? এরা তোমার মৃত্যুর কথা বলছিল। মৃত্যুর ব্যাপারে? কিন্তু এরা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কিন্তু হয়েছেটা কি? ডক্টর মালহারকে চেনেন? আগে হ্যাঁ। ডক্টর মালহারের খুন হয়ে গেছে। খুন? আগে হ্যাঁ, খুন। আমরা সেই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ডক্টর মালহারকে আপনি কিভাবে চিনতেন? আগে ডক্টর মালহার ওই কলেজেরই লেকচারার ছিলেন যেখানে আমি কাজ করি, কিন্তু ডক্টর মালহারকে কিছুদিন আগে তো কলেজ থেকে বার করে দেওয়া হয়েছিল। ওনার খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওনার খুন হলোটা কখন? এই কথাটা আমরা আপনাকে একটু পরে বলবো। এই খুনটার আপনার সাথে সম্বন্ধ আছে। চাপিয়ে দিতে চাইছেন আপনি? ডক্টর মালহারের খুনের সাথে আমার কি সম্পর্ক? ডক্টর মালহার মরবার আগে বলেছেন যে উনি আপনাকে খুন করে দিয়েছেন। কি কথা বলছেন আপনি? আমি তো আপনার সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। ওয়েল, উনি বলেছিলেন যে উনি আপনাকে রাত 11টার সময় মেরেছেন। এটা কি ধরনের কথাবার্তা? উনি এটা বলে মারা গেছেন যে উনি আপনাকে খুন করে দিয়েছেন রাত 11টার সময়। উনি বোধহয় পাগল হয়ে গিয়েছিলেন, আর পাগলামোর জন্যই ওনাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। কেমন পাগলামো? আরে কি বলবো আমি আপনাদের, ওনার মাথায় এমন এক ধরনের মেশিন তৈরি করার ভূত চেপেছিল যে যেখানে বসে ভবিষ্যৎ আর অতীতকাল, মানে বলতে চাইছি পাস্টও দেখা যেতে পারে। ও, টাইম মেশিন? হ্যাঁ, টাইম মেশিন। দিনেশ, উনি টাইম মেশিন বানিয়ে ফেলেননি তো? কি করে বলবো, একজন পাগল সায়েন্টিস্ট যে কোনো কিছু করতে পারে। এরকম তো হয়নি। উনি টাইম মেশিনে বসে
ভবিষ্যতে গিয়ে তোমাকে মেরে ফেলেনি তো? দেখুন, এটা ওনার পাগলামি কি না সেটা আমরা জানি না, কিন্তু যে কোনো বিপদের থেকে আপনাকে দূরে রাখার জন্য আমরা সব রকম সিকিউরিটি দিতে চাই। স্যার প্লিজ, এটার কোনো দরকার নেই। আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এটাই ওই বাড়িটা স্যার। দরজা তো খোলা আছে, মনে হচ্ছে কোনো গড়বড় আছে। সাবধানে। এক মিনিট, এখানে দাঁড়ো তুমি। মাই গড, লাশ। লাশ? কে নিরামু? চেনো এনাকে? ইনি এই বাড়ির মালিক। ইনার ব্যাপারে আমি আপনাদেরকে বলছিলাম। ইনিও মরে গেলেন? এ মারা যায়নি, বরং একে মারা হয়েছে। একেও ঠিক একই জিনিস দিয়ে মারা হয়েছে যা দিয়ে ডক্টর মালহারকে মারা হয়েছে। এটাও তো হতে পারে ডক্টর মালহার আর এর মধ্যে হাতাহাতি হয়েছিল। হতে পারে বিবেক। স্যার এই লোকটাও সায়েন্টিস্ট ছিল। এখানে টেস্ট টিউবস আর কেমিক্যালস রয়েছে। এই সার্টিফিকেটে তো এনারই ফটো রয়েছে। এনার নাম ডক্টর সুমেশ। ডক্টর সুমেশ? তার মানে দুজন সায়েন্টিস্টের মধ্যে ঝামেলা, অথবা হয়তো এই দুজনের খুন অন্য কেউ করেছে। আর যদি অন্য কেউ করে থাকে তো কেন করেছে? এর পেছনে খুব বড় রহস্য আছে। এটা কি? এর হাতে একটা কাগজের টুকরো। ও মাই গড, এখানে তো কিছু লেখা আছে, কিন্তু লেখাটা তো পুরো রক্তে ভিজে গেছে। এটাকে ধুইয়ে দেখি। না কাজল, এই কাজটা ডক্টর সালুকেই করতে দাও। এমনটা না হয়ে যায় যে এর মধ্যে যা লেখা রয়েছে সেটাও ধুয়ে যায়। এই দুজন সায়েন্টিস্ট একই দিনে একইভাবে মারা গেছে। বস, যখন দুজন সায়েন্টিস্ট একইভাবে একই দিনে মারা যায় তখন বুঝে নিতে হবে যে সায়েন্সের কারণে কোনো শত্রুতা ঘটেছে। আচ্ছা, সালুকে কোনো দেশের শত্রু এদেরকে মারেনি তো? সেটা হতেই পারে। স্যার, ডক্টর সুমেশের প্রতিবেশীরা বলছিল যে ডক্টর মালহারের ওনার বাড়িতে রেগুলার যাতায়াত ছিল। স্যার এদের দুজনের মধ্যে কিছু ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল, এমন কিছু একটা যেটা নিয়ে এরা দুজনেই কাজ করছিল। ডক্টর সারিকা, মারা যাওয়ার আগে ডক্টর সোমেশের হাতে যে কাগজটা ছিল তাতে কি লেখা আছে কিছু জানা গেছে? স্যার আমি রক্তটা কাগজের থেকে পরিষ্কার করার চেষ্টা করছি। কাঁচকে ভেঙে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সাবধানে বার করতে হবে এটাকে, কারণ এটার উপর আঙুলের ছাপ নিশ্চয়ই আছে। হ্যাঁ, সোনালি, একটু ধরো এটাকে। এই টুকরোটা ঠিক তেমনই যেমন ডক্টর মালহারের বডি থেকে পাওয়া গেছে। একদম ল্যাবে ব্যবহার করা মেজারিং সিলিন্ডার। সোনালি, এর উপর থেকে আঙুলের ছাপগুলো তোলো তো। হ্যাঁ, একটা কথা তো জানতে পারলাম যে ডক্টর সোমেশ আর ডক্টর মালহারের উপরে যে হামলা ডক্টর সোমেশের বাড়িতেই হয়েছে। ডক্টর সোমেশ তার নিজের বাড়িতেই মারা গেছে, আর ডক্টর মালহার ওখান থেকে জখম অবস্থায় পালিয়ে যান আর বাইরে থেকে অটো ধরে মলে পৌঁছে যান, যেখানে উনি ওনার দোষ স্বীকার করেন। কিন্তু স্যার কেন? স্যার যে খুনটা হয়নি সেটার ব্যাপারে বলে দিয়েছে যে আমি খুন করেছি। সেটা তখনই হয় যখন কেউ টাইম মেশিন বানিয়ে ফেলে। কি টাইম মেশিন? হ্যাঁ সালুকে, টাইম মেশিন। দয়া দীনেশের সঙ্গে দেখা করেছিল। দীনেশ, ওই দীনেশ যার মৃত্যুর ব্যাপারে ডাক্তার মালহার বলেছিল
দীনেশ দয়াকে এটাও বলেছিল যে ডক্টর মালহারকে কলেজ থেকে এই কারণে বের করেছিল যে উনি সব সময় নিজের টাইম মেশিন বানানোর ব্যাপারেই কথা বলতো। ও মানে হচ্ছে ডক্টর মালহার টাইম মেশিন বানিয়েছিলেন আর ওতে বসে পড়ে সময়ের আগে চলে গেছে ভবিষ্যতে 3 ঘন্টা পরে, আর ওখানে গিয়ে ও দীনেশকে খুন করেছে আর ফিরে এসছে বর্তমানে প্রেজেন্টে। কিন্তু ডক্টর সালুমকে টাইম মেশিনের কথা তো বইতেই পাওয়া যায়, আজ পর্যন্ত তো কেউ বানাতে পারেনি। স্যার 11টা বাজতে চলেছে আর ডক্টর মালহারের হিসেব অনুযায়ী দিনেশ 11টা নাগাদ মরবে। ঘটনাটা যদি ঘটে যায় তো দয়া কিন্তু বলেছিল যে আমি আপনার কাছে থাকি, কিন্তু দীনেশ ওকে আপত্তি জানায়। মাই গড, 11টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। আর যদি ওই টাইম মেশিনটা বানিয়ে ফেলে তাহলে? দিনেশ, সরি আমি একটু দেরি করে ফেললাম। এত টেনশনে ছিলাম, বুঝতেই পারছিলাম না কি করব আর কি করব না। চলো খেয়ে নি। আমার ওয়েট করতে করতে ও বাইরে চলে যায়নি তো? গাড়ি তো এখানেই আছে, ফোন করে দেখি। দিনেশ, দিনেশ, কি হলো দিনেশ? কিছু তো বলো, কে করলো এটা? দিনেশ বলো, কে করেছে এটা? দিনেশ, মেম সাহেব কি হয়েছে? এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো। দিনেশ কিছু বলো না। স্যার, আপনি শুনলেন স্যার উনি কি বলছেন? শুনেছি ফ্রেডি। দীনেশ বাবু 11টায় মারা গেলেন স্যার, ঠিক রাত 11টায়, ঠিক যেমনটি ডক্টর মালহার বলেছিলেন। ওনার ভবিষ্যৎবাণী মিলে গেল স্যার। কি ভুলভাল বলছো? যদি টাইম মেশিন বলে কোনো বস্তু নাই থেকে থাকে তাহলে এটা হলো কিভাবে? কিছু তো বুঝতেই পারছি না স্যার, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তোমার মাথায় চাপ কম দাও, কিছু হয়ে যেতে পারে। হয়ে যাবে, হয়ে গেছে স্যার। মাথায় শুধু গোবর আর গোবরই ভরা আছে। কেউ একজন টাইম মেশিনে বসে ভবিষ্যৎকালে গেল, সেখানে তার কারুর সাথে ঝগড়া হয়ে গেল, আর ঝামেলার ফলে সে তাকে খুন করে, কিন্তু নিজেও আহত হয়। যে আহত হলো সে ওখানে মরে গেল, আর যাকে খুন করা হয়েছিল সে এখানে এসে মরলো এখন 11টার সময়, ঠিক 3 ঘন্টা পরে। এসব এসব হচ্ছে নাকি বলুন তো, হচ্ছে নাকি? ডক্টর মালহার আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। দেখুন সবিতা দেবী, আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু ডক্টর মালহার আপনার স্বামীর খুন করেননি, কারণ ডক্টর মালহারের মৃত্যু 3 ঘন্টা আগেই হয়ে গেছে। আপনি বলুন আমার, উনি মরতে মরতে আমার হাজবেন্ডের মৃত্যুর টাইম কি করে বললেন? আর ঠিক সেই সময় ওনার খুন হয়ে গেল। এই খুন ডক্টর মালহারই করেছেন। আপনি পুরো শিওর যে টাইম মেশিন বানানো হয়ে গেছে? হ্যাঁ, ওই টাইম মেশিনের সাহায্যে উনি আমার হাজবেন্ডকে মেরেছেন আর নিজেও মারা গেছেন। অভিজিৎ, দরজা লক সব একদম ঠিকঠাক আছে, তার মানে খুনি দরজা ভেঙে ভেতরে আসেনি। তার মানে খুনি কেউ পরিচিতদের মধ্যেই থাকতে পারে। এই কাজের লোকও তো ছিল, সে কি করে কোনো ঘটনা দেখতে পেল না? তুই কোথায় ছিলিস যখন খুনটা ঘরের মধ্যে ঘটেছিল? স্যার আমার গ্রাম থেকে বাবা এসেছিলেন, ওনাকে ছাড়তে স্টেশনে গেছিলাম।
আচ্ছা, তুই যখন এখান থেকে গেছিলিস তখন এখানে কেউ এসেছিল, দেখেছিস তুই? না স্যার, কেউ আসেনি, শুধু দাদা দিদিমণি ছিলেন। কটা নাগাদ গিয়েছিলে তুমি? এই 10টা নাগাদ। আচ্ছা, তুমি যখন ফেরত এলে তখন এখানে অন্য কাউকে দেখেছিলে তুমি পালানোর অবস্থায়? কোনো কাউকে? না স্যার। ও এখানে বাড়ির মধ্যে ঢুকলো, দিনেশ ওকে দেখে দরজা খুলে দিল, আর ও দিনেশকে ছুরি মেরে এখান থেকে চুপচাপ পালিয়ে গেল। তুমি বলছিলে তুমি তখন স্নান করছিলে, কটা বাজে হবে তখন? এই ধরুন 10:15 নাগাদ। আপনি কোনো আওয়াজ শুনেছিলেন? বেল বাজার, দরজা কড়া নাড়া বা কারো কথা বলার? না। লাশটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই, ছুরিতে খুনির আঙুলের ছাপ পাওয়া যেতে পারে। যে খুনি নিজেই মারা গেছে তার আঙ্গুলের ছাপ খুঁজে কি লাভ? স্যার, আমরা যেটা ভেবেছিলাম হবে না সেটাই হয়েছে। ডক্টর মালহার ভবিষ্যতে গিয়ে খুন করেছেন। নাতাশা, আমি এটা বিশ্বাস করি না যে টাইম মেশিনের মতন কিছু আছে কিনা। তাহলে স্যার, ডক্টর মালহার ভবিষ্যতে কি করে গেলেন? ভবিষ্যতে গিয়ে খুনটা করলেন আর ফিরে এসে নিজেই মরে গেলেন? নাতাশা, এই খুনটা ডাক্তার মালহার করেনি, এটা দেখানো হয়েছে যে খুনটা ডাক্তার মালহার করেছে। হ্যাঁ স্যার, এর মধ্যে কিছু একটা চক্কর আছে। ডক্টর মালহার বলেছিলেন দিনেশ 11টার সময় মারা যাবে, আর দিনেশ ঠিক তখনই মারা গেছে, 11টার সময়। হ্যাঁ স্যার, কোথাও তো গন্ডগোল আছে। স্যার, আমরা কিছু সময়ের জন্য এই টাইম মেশিন ইত্যাদি ব্যাপারটা মাথা থেকে বের করে দিয়ে এই কেসটাকে আবার নতুন করে যদি ভাবতে শুরু করি, হয়তো দেখবো প্রমাণ হাতের কাছেই আছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাই দেখবো আমরা। এখন পর্যন্ত আমরা যেটা জানি যে ডাক্তার মালহার শপিং মলে গিয়ে সবার সামনে মৃত্যুর আগে বলে যে তিনি খুন করেছেন 3.5 ঘন্টা পরে। 3.5 ঘন্টা পরে। এরই মধ্যে আমরা আরো একজন সায়েন্টিস্টের বাড়িতে গিয়ে পৌঁছই, যেখানে তারও লাশ পাওয়া যায়। তারপর যেমন ডক্টর মল্লার বলেছিলেন ঠিক সেই রকমই ঘটল। ঠিক 11টার সময় দিনেশ খুন হয়ে যায়। এই দিনেশের খুন ঘিরেই যত গন্ডগোল স্যার, দিনেশের খুন ঘিরেই গন্ডগোল। যদি আমরা এটা জানতে পারি যে দিনেশকে কিভাবে খুন করা হয়েছে, তাহলে এই কেসটা নিজে থেকেই খুলে যাবে। আরো একটা কথা আমার খটকা লাগছে অভিজিৎ, যদি ডাক্তার মালহারের অপরাধ স্বীকার করারই কথা ছিল, তাহলে এত দূরে তার কেন যাওয়ার দরকার ছিল? আর গিয়ে করণের কোলে শুয়ে সবার সামনে এ কথাটা বলার কি দরকার ছিল? আর মাঝপথে যদি কিছু হয়ে যেত, ও যদি মরে যেত, তাহলে কি হতো? এর থেকে তো বেটার ছিল যে রিক্সায় বসেই সবার সামনে নিজের অপরাধ স্বীকার করতো। স্যার, আরও একটা ব্যাপার, ডক্টর সুমেশ আর ডক্টর মল্হার একে অপরকে জানতো, কিন্তু দিনেশের এদের দুজনের সঙ্গে কিসের সম্পর্ক? ও কেন হয়ে গেল বলির পাঁঠা? হ্যাঁ সালুকে, কি দিয়ে খুন করা হয়েছে দিনেশকে? সবজি কাটার চাকু দিয়ে। কিন্তু কিন্তু কি ছুরিটাতে কোনো গোলমাল আছে? ছুরিতে গন্ডগোল নেই, ছুরিতে পাওয়া রক্তে গন্ডগোল। রক্ততে? তার মানে এই ছুরি যেটা দিয়ে দিনেশকে খুন করা হয়েছে তাতে আরো অন্য লোকের রক্ত পাওয়া গেছে। কার রক্ত সালুকে? কার হতে পারে? এটা তার রক্ত নয় তো যে দিনেশকে খুন করেছে? কোনো আঙ্গুলের ছাপ? যা কিছু একটু আধটু আঙুলের ছাপ ছিল তাও ঘেঁটে নষ্ট হয়ে গেছে। এই ছুরি থেকে এখন কিচ্ছু পাওয়া যাবে না বস। তার মানে ডক্টর মালহার মারা যাওয়ার আগে ভবিষ্যতে ঘটবে যে কথা বলে গিয়েছিলেন সেটা সত্যি হলো? বিবেক, আমার মন তো বলছে এই কথা আমি বিশ্বাস করি, কিন্তু একজন সিআইডি অফিসার হয়ে মাথায় যে পোকা আছে সে বলছে যে বস, এখানে অনেক বড় গোলমাল আছে। দিনেশকে খুন ডাক্তার মালহার করেনি, ডাক্তার মালহার করেনি, অন্য কেউ করেছে, অন্য কেউ। স্যার, হ্যাঁ, এটা জানা গেছে যে এই ছুরিতে কার রক্ত আছে। আচ্ছা, কার? কে সেই খুনি? স্যার, এই ছুরিতে ডক্টর মালহারের রক্ত আছে। কি? ডক্টর মালহারের রক্ত? মানে ঠিক সেরকমই হলো স্যার, যেরকম উনি মারা যাওয়ার আগে বলেছিলেন। এটা একেবারে অসম্ভব ডক্টর সোনালি। আর ওই শর যেই চাকুতে যে রক্ত লেগেছিল সেটা ডক্টর মালহারেরই। একদম। কিভাবে হতে পারে ডক্টর সোনালি? ডক্টর মালহারের রক্ত ছুরির ওপর আসলো কি করে? আরে দিনেশের মৃত্যুর 3 ঘন্টা আগে ডাক্তার মালহার মারা গেছেন, তার মানে এই খুন ডাক্তার মালহার করতেই পারে না। স্যার, ডক্টর সুমেশের হাতে যে কাগজটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে, একবার আপনিও দেখে নিন।
এখানে সবাইকে বলবার চেষ্টা করছি যে পৃথিবীতে টাইম মেশিন বলে কোনো কিছু নেই। আর ডাক্তার সোনালি আমার হাতে কি দিয়েছে দেখো, একটা অ্যাডভার্টাইজমেন্ট টাইম মেশিনের। তার মানে স্যার এই টাইম মেশিনকে কেউ বিক্রি করার চেষ্টা করছিল? সচিন, একটা কাজ করো, এই অ্যাডভার্টাইজমেন্টে যে টেলিফোন নাম্বার আছে খোঁজ নাও, এই নাম্বারে কারা কারা ফোন করেছিল, জানা যাবে কে কিনেছে এই টাইম মেশিন। মিস্টার কুমার, আমরা জেনেছি যে আপনি একটা টাইম মেশিন কিনেছেন। টাইম মেশিন? হ্যাঁ, টাইম মেশিন। পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া ছিল যে টাইম মেশিন বিক্রি করা হচ্ছে, তার সাথে একটা টেলিফোন নাম্বারে ছিল, আর ওই টেলিফোন নাম্বারে আপনি বারবার ফোন করেছেন, হ্যাঁ কি না? আপনি কি বলছেন এসিপি স্যার? আমি কোনো ফোন টোন করিনি। ভালোভাবে জিজ্ঞাসা করছি, ভালোভাবে সত্যি কথাটাই বলবেন। দেখুন, আপনি যে টাইম মেশিনটা কিনেছেন না, এর জন্য তিনটা খুন হয়েছে। তিনটা খুন। খুন? হ্যাঁ, খুন। কোথায় সেই টাইম মেশিন? কে খুন করিয়েছে? দেখুন স্যার, আমি খুন টুনের ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ, এটা ঘটনা যে আমি টাইম মেশিন কিনেছি। কি জন্য কিনেছিলেন ওই টাইম মেশিন? কি প্রয়োজন ছিল ওই টাইম মেশিনের? আমি ভেবেছিলাম ওই টাইম মেশিন দিয়ে ভবিষ্যৎ জানতে পারবো, আর এটা ভেবেছিলাম যে টাইম মেশিন দিয়ে আমি স্টক মার্কেট জানতে পারবো, আর ওই হিসাবেই আমি স্টক মার্কেটে টাকা লাগাবো যাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। কেউ বললো আর আপনি বিশ্বাস করে নিলেন? দেখেছেন কি আপনি যে টাইম মেশিন চলছে কি না? চলে স্যার। চলছে? হ্যাঁ স্যার। স্যার, আমি পেপারে পড়েছিলাম ডাক্তার বলেছিল 11টার সময় দিনেশকে মেরে দেবে, কিন্তু ওর আগে ও নিজেই মারা যায়। আর এরপরে এটাই ঘটে যেটা ডাক্তার বলেছিল। এর থেকে এটাই প্রমাণিত হয় যে টাইম মেশিন কাজ করে। কার কাছ থেকে কিনেছেন এই টাইম মেশিন? আমি তো বিশ্বাসই করতে পারছি না এমন কোনো মেশিন তৈরি হয়েছে যার মধ্যে বসে 15-20 বছর আগে চলে যেতে পারি, নিজের শৈশব দেখতে পারি। 20-25 বছর পরে ভবিষ্যতে কি ঘটবে সেটাও জানা যেতে পারে। সায়েন্স যখন খুশি যেমন খুশি বিস্ময় তৈরি করতে পারে। হ্যাঁ, এটা ভেবেই হয়তো উনি টাইম মেশিনটা কিনেছিলেন। টাইম মেশিনটা বিক্রি করার পর ওই লোকটা এই জুয়েলারির দোকানেই এসেছিল। হ্যাঁ, 2 কোটি লুকানোর জন্য সোনা কিনে নিয়েছে হয়তো। হ্যাঁ, সোনা কিনে লুকিয়ে রাখাটা খুবই সহজ কাজ বস। কিন্তু স্যার, এই টাইম মেশিনের মতো একটা যন্ত্র বেচলোটাকে? ডক্টর সোমেশ নাকি মালহার না দীনেশ? যাকেই বেচেছিল সেই তাহলে আসল খুনি, তাই না স্যার? হ্যাঁ ফ্রেডি, এই কাজটা একজনের পক্ষে সম্ভব নয় কিছুতেই। দুজন লোক জড়িত আছে এই ব্যাপারটায়। চলো ভেতরে ঢুকে দেখি দেখা পাই কিনা ওনার। নিন ম্যাডাম, এটা নিন। এটা আসল হিরে দিয়ে তৈরি হার, আর এর থেকে সুন্দর হার আপনি সারা শহরে পাবেন না। আর এর থেকে ভালো, এর থেকে দামি আর কোনো নেকলেস আছে আপনার কাছে? এই ধরুন 50 লাখের মতো। এত দামি? দেখুন, আপনার কাছে যদি থাকে তো বলে দিন, না হলে আমরা অন্য কোথাও। আরে না না, এসব কি বলছেন আপনি? সব থেকে দামি সেটটা আমাদের কাছে আছে, আমরা দেব। নাতাশা, এনাকে আমাদের 50 লাখ টাকার ব্রেসলেটটা দেখাও তো, মোটা মতন। স্যার, এই ব্রেসলেটটা তো একদম ওনার সাইজেরই এটা আছে। কি ধরনের ইয়ার কি হচ্ছে? আপনারা এখানে কি করছেন? আপনি যদি এখানে আসতে পারেন, আমরা কেন আসতে পারি না? আমরাও ব্রেসলেট টেস্টেড বিক্রি করি, তবে সেটা স্টিলের তৈরি। আরে আরে আরে, কোথায় যাচ্ছে মশাই? তোমাকেও তো চুড়ি পরাবো আমরা। হ্যাঁ, ওহো, আচ্ছা আপনি। আমরা তো ভেবেছিলাম আপনি ডক্টর মালহারকে সাহায্য করতেন, মানে আপনিও এর সঙ্গে জড়িত। এটা কি ধরনের ফালতু কথা? ফালতু কথা বলছি আমরা? হ্যাঁ, ডক্টর মালহার আর ডক্টর সোমেশ আমাকে আর দিনেশকে ওই টাইম মেশিনে পয়সা দেওয়ার জন্য বলেছিলেন। যতক্ষণ না স্টিলের ব্রেসলেট আপনাকে পরাচ্ছি ততক্ষণ যেতে দিচ্ছি না। যখন দয়ার হাত পড়ে না, তখন মুখের ভেতরে দাঁতে পিয়ানো বাজতে থাকে। কি বাজতে থাকে? পিয়ানো বাজতে থাকে। পিয়ানো বাজতে থাকে। এবার বল, তোর কি রোল ছিল এই টাইম মেশিন নাটকটায়? আমিও ওতে আমার টাকা ঢেলেছিলাম। কিন্তু টাইম মেশিন চলেনি।
আর তার সঙ্গে সঙ্গে আমাদের সব টাকা ডুবে গেল। তারপর আমরা একটা প্ল্যান করেছিলাম, ও, ওই টাইম মেশিন বিক্রি করার প্ল্যান? আমাদের সবাইকে বিশ্বাস দেওয়ানোর ছিল কি টাইম মেশিনটা চলে। আমি একটা খুব ভালো প্ল্যান করেছিলাম, কিন্তু ডক্টর মলহার আর ডক্টর সোমেশ আমার সঙ্গ দেয়নি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আপনি এটা কিভাবে করতে পারেন। আপনি ওই টাইম মেশিনের ব্যাপারে পেপারে ছেপে দিলেন। তো আর কি করব, চুপচাপ বসে থাকবো তোমাদের মতো? কিন্তু আপনি তো জানতেন ওই টাইম মেশিনটা কাজ করছে না, ওটা খারাপ। শুধুমাত্র 4 জন জানে এই মেশিন কাজ করে না। আপনারা দুজন, আমি আর আমার হাজবেন্ড। সারা দুনিয়া তো জানে না যে মেশিন চলে না। এর থেকে ভালো সুযোগ আর ছিল না টাকা পয়সা বাড়ানোর জন্য। কোনো না কোনো বোকা লোক তো কিনেই ফেলবে এটা। প্লিজ, আরে আমরা ফেসে যাব, আমরা তো সায়েন্টিস্ট। কোনো কমবেন নয় তোমরা। আমার সমস্ত টাকা পয়সা তোমরা দুজন নষ্ট করে দিয়েছো। যে কোনো ভাবে এই মেশিনের সাহায্যে আমি টাকা পয়সা ফেরত পেতে চাই। আর সেই কারণেই আমরা সবাইকে মিথ্যে কথা বলবো যে ওই টাইম মেশিন থেকে আমরা এটা জানতে পেরেছি যে কালকে কারোর মৃত্যু হতে পারে। একদম তাই। যেই লোকটার নাম আপনারা নেবেন আর সত্যি সত্যি যদি পরের দিন তার মৃত্যু হয়, পুরো দুনিয়া বিশ্বাস করবে যে এই মেশিনটা কাজ করে। কিন্তু আমরা বললে পরে কি ওই লোকটা মরে যাবে নাকি? মরবে, অবশ্যই মরবে। তুমি যার নাম নেবে সেই লোকটা অবশ্যই মরবে। এভাবে কিভাবে মারা যাবে? আমাদের কথা অনুযায়ী পৃথিবী চলবে নাকি? যদি টাইম মেশিন তাকে না মারে তো আমরা অবশ্যই মারতে পারি। আরে ওই মেশিনটা বিক্রি করার জন্য আপনি খুন করবেন? হ্যাঁ, আমার টাকা পয়সা আমি ফেরত পেতে চাই। এই টাইম মেশিন আমার রক্ত চুষে নিয়েছে। এবার অন্যের মৃত্যুতে আমি আবার পয়সা বাড়াবো। মন দিয়ে শোনো তোমরা, ঠিক যেভাবে আমি বলছি ঠিক সেভাবেই তোমরা চলবে। তোমাদের দুজনকে করতেই হবে। সরি ম্যাডাম, আমরা কোনো ভুল কাজে আপনাকে সাহায্য করব না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আমি চিন্তা করে নিয়েছি যে আজকে রাত্রি 11টার সময় কে মারা যাবে, আর তার মৃত্যু আমার হাতেই লেখা আছে। আর ঠিক 11টার সময় যখন তার মৃত্যু হবে না, তখন সবার মনে হবে যে তুমিই মেরেছো। আর সেটাও তোমার মরে যাওয়ার পর। তো তুমি ওদের দুজনকে খুন করেছিলে? হ্যাঁ, আমি জানি না ডক্টর মালহার কি করে বেঁচে গেলেন। আর উনি মলে গিয়ে করণকে সবকিছু বলে দিয়েছেন। কিন্তু ওই বেচারা জানতো না যে তোমরা দুজন এই প্ল্যানে সামিল রয়েছো। হ্যাঁ, উনি জানতেন না। আর যখন করণ আমাকে সবকিছু বলল, তখন আমি ভেবে নিয়েছিলাম যে ওই দিন 11টার সময় দিনেশকে মরতেই হবে, আর তাও আমার হাতে। তারপর ওনার বাড়িতে গিয়ে ওনার ব্ল্যাকবোর্ডে দিনেশের নাম লিখে আসি, যাতে আমরা তোমার পর্যন্ত পৌঁছতে পারি আর তুমি আমাদের কাছে পাঠিয়ে নিজের প্ল্যান পূরণ করতে পারো, নিজের স্বামীকে খুন করতে পারো। আর ঠিক 11টার সময় নিজের চাকরকেও বাড়িতে ডেকে নিয়েছিলে, ঠিক 11টার সময়, যাতে ও সাক্ষী থেকে যায়। কিন্তু সেই ছুরিটায় ডক্টর মালহারের রক্ত এলো কোথা থেকে? যেই ছুরিটা দিয়ে তুমি তোমার স্বামীকে খুন করলে? ওই রক্তটা আমি সবিতাকে দিয়েছিলাম। ডক্টর মল্হারের রক্ত আমার হাতে লেগেছিল, যেটা তুমি ছুরিতে লাগিয়ে দিয়েছো। লোকজন তো চমকে গেছিল, যা বলেছিল তাই ঘটেছে। ঠিক 11টার সময় খুন হয়ে গেছিল, আর তাই ওই টাইম মেশিনটা একদিনের মধ্যে বিক্রি হয়ে গেল। কিন্তু আফসোস, ওই টাইম মেশিনে তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাওনি। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি যে তোমরা দুজন ফাঁসি কাঠে ঝুলছো, আর তোমাদের পাশে পড়ে রয়েছে ভাঙা চোরা একটা টাইম মেশিন।